খুব স্বাভাবিকভাবেই যে বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনার আসপেক্ট, আমাদের আলোচনার বিষয়, তা নতুন করে বলে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কিভাবে পেহেলগাঁওয়ে বৈসারান ভ্যালিতে জঙ্গি হামলা সংঘটিত হয়েছে এবং তারপর এই গোটা ঘটনার জেরে তীব্র প্রতিবাদ, আক্রোশ গোটা দেশ জুড়ে আছড়ে পড়েছে। দেশের সরকার তথা কেন্দ্রীয় সরকার তারা বিভিন্ন রকমের সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে। চিরুনি তল্লাশি চলছে গোটা জম্মু কাশ্মীর জুড়ে। ইতিমধ্যে বেশ কিছু জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। 170 জনের মতন মানুষকে গ্রেপ্তার করা, সন্দেহভাজন মানুষকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রচুর অ্যামিনেশনস উদ্ধার হয়েছে। একটা যুদ্ধকালীন প্রস্তুতি অবশ্যই তৈরি হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন্দ্রীয় সরকার যে যে ঘোষণাগুলো এই ঘটনার পর ঘোষণা করেছে, যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সিদ্ধান্ত এটাই যে সিন্ধু চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত। 1960 সালে যে সিন্ধু চুক্তি সম্পাদিত হয়েছিল দুটো দেশের মধ্যে, প্রায় কয়েক মাস ধরে তীব্র বাদানুবাদ আলোচনা চলার পর এই চুক্তি সম্পাদিত হয়েছিল দুটো দেশের মধ্যে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী তথা প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং আইয়ুব খান, পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট, তাদের মধ্যে এই চুক্তিটি সম্পাদিত হয়েছিল। এরপর সিন্ধু দিয়ে প্রচুর জল বয়ে গিয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কে টানাপোড়েন বারবার দেখা গেছে। বারংবার কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের একটা আগ্রাসন পদ্ধতি বা সেখানে তাদের নতুন করে সমস্যা সৃষ্টি করার যে পদ্ধতি, সেটা অবলম্বন করেছে তারা। ভারত তাদের অবস্থান থেকে নিজেদেরকে শান্ত রেখে বারবার প্রতিবেশীর সঙ্গে সখ্যতা বজায় রাখার চেষ্টা করেছে। নানাবিধ সিদ্ধান্ত কখনো কখনো নেওয়া হয়েছে, কিন্তু এই সিন্ধু চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত কিন্তু কখনো নেওয়া হয়নি। সেটা 26/11 পরেও নেওয়া হয়নি, সেটা 1993 যখন মুম্বাই বিস্ফোরণ হয়েছে তখনও নেওয়া হয়নি। তারপরে আরও একাধিক জঙ্গি সন্ত্রাস এর ঘটনা ঘটেছে। এই পেহেলগামের আগে পুলওয়ামার ঘটনা আমরা দেখেছি, তারপরেও কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে যে এবারের এই সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো কেন, এবং এই সিন্ধু চুক্তির সিদ্ধান্ত নেওয়ার ফলে কতটা বেগ পেতে পারে পাকিস্তান, এবং এই সিন্ধু চুক্তি কার্যকর করাটাই বা কতটা বাস্তবসম্মত বিষয় হয়ে উঠতে পারে, কতটা সহজ বা কতটা কঠিন হয়ে উঠতে পারে, এই প্রশ্নগুলো জোরালো হচ্ছে। আজকে আমরা মূলত এই একটি দিকে আলোকপাত করব। ঠিক তার পাশাপাশি যে যুদ্ধকালীন প্রস্তুতিটা তৈরি হয়েছে, দুটো দেশই এই মুহূর্তে পরমাণু শক্তিধর দেশ। এই দুটো দেশের মধ্যে যুদ্ধ যদি সত্যিকারে বাধে, তাহলে মূলত ক্ষয়ক্ষতি কার বা কাদের হওয়ার সম্ভাবনা, সেই জায়গাটাও কি দুটো দেশের শীর্ষ নেতৃত্ব ভাবছে? আমরা এই আলোচনাতেই যাব। তবে আলোচনায় আসার আগে যারা আমাদের আজকের অতিথি রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। অতিথিদের সঙ্গে পরিচয় করবার আগে অবশ্যই আপনাদেরকে জানাবো যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে কেউ কেউ বলছেন যে ভারত কিস্তিমাত করে বেরিয়ে গিয়েছে। প্রথম দাবাত চালি, কূটনৈতিক চালি, যুদ্ধ একটা সামরিক যুদ্ধ হয়, একটা স্ট্র্যাটেজিক্যালি যুদ্ধ হয়। এই স্ট্র্যাটেজিক্যালি যুদ্ধে ভারত অনেকটাই এগিয়ে গেছে, কারণ এই সিন্ধু চুক্তি স্থগিত করার সিদ্ধান্তে। কি হতে পারে সিন্ধু চুক্তি, কতটা বেগ পেতে পারে, দেখব একবার। ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্তে ঘুম উড়ে গিয়েছে পাকিস্তানের। আতঙ্কে ভুগছে পাকিস্তান। ভারতের এক সিদ্ধান্তেই হাঁটু কেঁপে গিয়েছে ইসলামাবাদের। পরিস্থিতি এতটাই জটিল আকার নিতে চলেছে যে ভারতকে হুমকি দেওয়া শুরু করেছে পাকিস্তান। এক সুরে কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিলওয়াল ভুট্টো। আসুন একটু বোঝার চেষ্টা করি কেন ভয় পাচ্ছে পাকিস্তান। ভারতের এক সিদ্ধান্তেই কেন ভিত নড়ে গেছে পাকিস্তানের। আসুন দেখে নিই ভারতের তরফে সিন্ধু চুক্তি স্থগিতের ফলে কি কি বদলাতে চলেছে। এখন দুই দেশের জল নিয়ে কমিশনের বার্ষিক বৈঠক হবে না,
বৈঠক না হওয়ার কারণে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ বন্ধ হবে। সিন্ধু চুক্তির ফলে দুই দেশের মধ্যে বছরে একাধিকবার মিলিত হওয়ার ব্যবস্থা ছিল। এখন ভারত চুক্তি স্থগিত করার পর এই ধরনের কোনো বৈঠক হবে না। নদী প্রবাহ, বন্যা সতর্কতা এবং হিমবাহ গলানোর বিষয়ে ভারত আর পাকিস্তানকে তথ্য দেবে না। এতে পাকিস্তানে বন্যা বা খরার সম্ভাবনা বাড়তে পারে। চুক্তির অধীনে ভারত পাকিস্তানকে সময় মতো হাইড্রোলজিক্যাল ডেটা প্রচার করে আসছিল। এতে বন্যা সতর্কতা জারি করা হয়। নদীর প্রবাহ ভাগ করে নেওয়া এবং হিমবাহ গলানোর ধরন সম্পর্কে সতর্কতা প্রদান করতে হতো। সিন্ধু নদী এবং এর উপনদীর জলের স্তর সম্পর্কে তথ্য না থাকার কারণে পাকিস্তান এখন সম্ভাব্য খরা বা বন্যার ঝুঁকির সম্মুখীন হবে। ভারত এখন পাকিস্তানের সঙ্গে পরামর্শ ছাড়াই পশ্চিমের নদীতে জলবিদ্যুৎ প্রকল্পগুলি চালিয়ে যেতে পারবে। এর মানে দুই দেশের মধ্যে তথ্য প্রবাহ বন্ধ হয়ে যাবে। পাকিস্তানের সিন্ধু জল কমিশন আর ভারতীয় এলাকা পরিদর্শন করতে পারবেন না, যার কারণে পাকিস্তান আর ভারতীয় প্রকল্পের তথ্য পাবেন না। সিন্ধু চুক্তি স্থগিতের ফলে এখন স্থায়ী সিন্ধু কমিশন এমন কোনো প্রতিবেদন প্রকাশ করবে না যা পাকিস্তানের সেচ ও কৃষি পরিকল্পনাকে প্রভাবিত করবে। সিন্ধু জলচুক্তি অনুসারে স্থায়ী সিন্ধু কমিশন হল সিন্ধু প্রণালীর ভাগাভাগি পরিচালনার জন্য দ্বিপাক্ষিক সংস্থা। এটি নদীর ভাগাভাগি ব্যবহার সম্পর্কে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করত। সুতরাং বোঝাই যাচ্ছে ভাতে মারা পড়তে চলেছে পাকিস্তান। আগামী 1 বছরের মধ্যে পাকিস্তানে তৈরি হতে পারে হাহাকার পরিস্থিতি। পাকিস্তান ইতিমধ্যে আর্থিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। এই সিদ্ধান্ত তার উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে চলেছে। পাকিস্তান কৃষিকাজের জন্য সিন্ধু নদীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা তার অর্থনীতির মেরুদণ্ড। পাকিস্তানের 90% সেচ ব্যবস্থা সিন্ধু নদীর ওপর ভিত্তি করেই। জল সরবরাহে যে কোনো ব্যাঘাত তার কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে। পশ্চিমী নদীগুলো থেকে জল সরবরাহে কোনো বাধা বা ভবিষ্যৎ বাধা পাকিস্তানের জলের ঘাটতি বাড়িয়ে দিতে পারে, ফসলের ফলন কমাতে পারে এবং সাধারণ মানুষের জীবন জীবিকায় অস্থিরতা বাড়াতে পারে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে, বিশেষ করে পাঞ্জাব এবং সিন্ধুর মতো প্রদেশগুলিতে, যা ইতিমধ্যেই জলের ঘাটতির মুখোমুখি। কৃষি উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জলসংকটের কারণে পাকিস্তান ইতিমধ্যেই বছরে প্রায় 19 মিলিয়ন টন কয়লা আমদানি করে। তবে কয়লা আমদানির আর্থিক বোঝা আরও বাড়তে পারে। বর্তমানে পাকিস্তানের জিডিপির 60%-এরও বেশি ঋণে রয়েছে। সামরিক যুদ্ধ নয়, কূটনৈতিক কৌশলে ভারতের এক চালে বাজিমাত। বৈশাখের প্রবল দাবদাহে ঠক ঠক করে কাঁপছে পাকিস্তান। ক্যালকাটা নিউজ। খুব স্বাভাবিকভাবেই এই প্রতিবেদন থেকে যে তথ্য উঠে আসছে তাতে করে সিন্ধু চুক্তি স্থগিত বা সিন্ধুর জল যদি সত্যি ভারত বন্ধ করে দিতে পারে, যা জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল বলছেন যে 1 ফোঁটা জল পাকিস্তানকে দেওয়া হবে না, তা যদি হয় তাহলে ডেফিনেটলি করে পাকিস্তান যে বিপাকে পড়বে এবং যেটা বলা হচ্ছে যে ভাতে মারা পড়বে, বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ এই সিন্ধু জলের ওপর কিন্তু পাকিস্তানের কৃষি অনেকটাই নির্ভর করে এবং সেটা সরাসরি গৃহস্থের ওপর অর্থাৎ সাধারণ মানুষের ঘরে এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কিন্তু সত্যিই কি এটা সম্ভব? আর এটা সম্ভব করতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা তার জন্য কতটা সময় বা প্রয়োজন? আসুন আমরা একটু জানার বা বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে একবার একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ আমার স্টুডিওতে শুভাশিস ব্যানার্জি। শুভাশিসদা, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকেও স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার আসপেক্টে। আমি সরাসরি আজকের আলোচনাটা একটু শুভাশিস দাকে দিয়েই শুরু করতে চাইছি, তার কারণ কূটনৈতিক চাল কূটনৈতিক বিশেষজ্ঞ দিয়েই শুরু হবে, এটাই খুব স্বাভাবিক। আমি অবশ্যই দীপ্তাংশুদার কাছে যাব, রাজাদার কাছেও যাব, কিন্তু আমি সরাসরি প্রশ্ন শুভাশিস দা, যে সিন্ধু চুক্তি সম্পাদন করার কথা বলা হয়েছে, সেই সিন্ধু চুক্তি স্থগিত করে দিলেই কি পাকিস্তান বিপদে পড়তে পারে? দেখুন, আধুনিক কূটনীতিতে একটা শব্দ আমরা খুব বারবার শুনি, ক্লাইমেট চেঞ্জ। কিন্তু ক্লাইমেট ওয়ার বা ক্লাইমেট ডিটোরিগেশন, যেটা ইচ্ছাকৃত বা স্ট্র্যাটেজিক্যালি ঘটানো যেতে পারে, তার একটা উদাহরণ কিন্তু স্বরূপ আপনি এটাকে নিয়ে ভাবতে পারেন।
এবং একটা জিনিস জানবেন, ওয়েলফেয়ার ডিপ্লোমেসি বা যেখানে আপনারা বলবেন এক্সচেঞ্জ ডিপ্লোমেসি বা কোনোভাবে একটা সাপোর্টিভ স্ট্যাটাস যদি ইন্ডিয়া করে থাকে ইন্ডিয়া ট্রিটির মাধ্যমে, আজকের ডেটে দাঁড়িয়ে সেটার একটা রিপারকেশনস আসবে এবং সেই রিপারকেশনসটা যখন ইন্ডিয়া প্রথম স্টেপে আমি বলবো কমপ্লিটলি ডিপ্লোম্যাটিক নিয়েছে, সেই ক্ষেত্রে এই স্ট্যাটাসটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। তার কারণটা হলো যে পাকিস্তানের 80% রিসোর্স ডিপ্লোমেসি যেটা আছে সেটা ডিপেন্ড করে কিন্তু এই ইন্ডাস ট্রিটি ওয়াটারের উপরে। এর মধ্যে ইরিগেশন পড়বে, ইলেকট্রিসিটি পড়বে, এবং এইটা যেটা করবে সেটা হচ্ছে সাধারণ ক্লাইমেটিক চেঞ্জ আনবে। ক্লাইমেটিক চেঞ্জ মানে কি, সুখা যদি একটা জায়গা হয়ে যায়, আপনি খুব সাধারণ ভাষায় একটা জিনিস বোঝার চেষ্টা করুন। একটা জায়গার যদি এনভায়রনমেন্টাল কন্ডিশন হঠাৎ করে দেখবে ড্রাইড আপ হয়ে যাচ্ছে, তাহলে কি ঘটবে? সেখানকার অর্থনীতি পতন হবে। যে মুহূর্তে অর্থনীতির পতন হবে সেই মুহূর্তে কি হবে? সিভিল ডিসওবিডিয়েন্স দেখা দেবে। যে মুহূর্তে সিভিল ডিসওবিডিয়েন্স দেখা দেবে সেই মুহূর্তে একটা সংখ্যক মানুষ খেপে উঠবে, তখন সিভিল ডিসঅর্ডার বা ইন্টারনাল কনফ্লিক্ট লাগার সম্ভাবনা সব থেকে বেশি। এটা কিন্তু এক ধরনের ইন্টারনাল ওয়ার লাগানোরও প্রথম পদক্ষেপ হিসেবে আপনি ধরতে পারেন। দ্বিতীয় আসপেক্টে যদি আপনি ধরেন যে রিসোর্স ডিপ্লোমেসি যেটা আমি বললাম, সেখানে ধরুন ইরিগেশন, ইলেকট্রিসিটি, পাওয়ার, এবং আজকে এই যে কোলের কথা আপনারা বললেন 19 মিলিয়ন টন, সেটা মানে নিউমারাস কারণে বাড়বে, একটা কারণে নয়। পাকিস্তানের এই যে পাকিস্তানের আর্মির জেনারেল অপারেশন, তাতে কি জল লাগে না? সাধারণ মানুষ যারা ওখানে বসবাস করবে তাদের কি জল লাগবে না? সুতরাং আস্তে 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 ইন্ডিয়া এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে ড্রাইড আপ অ্যাটমসফিয়ার তৈরি করবে, ড্রাইড আপ ক্লাইমেট তৈরি করবে, এবং সব থেকে বড় কথা এটা রেসপন্স করার জায়গাটা পাকিস্তানের কাছে খুব একটা নেই। যেটা আছে সেটা পুরোপুরি ডায়লগ। যেটা পাকিস্তান করতে পারতো সেটা হলে খুব সফট ভাষায় বলতে পারতো বা সফট ভাষায় এটাকে কাউন্টার করতে পারতো। কিন্তু পাকিস্তান যেটা করেছে সেটা হচ্ছে হার্ড হিটিং ভাষায় পাকিস্তান বলেছে ইট কলস ফর এ ওয়ার। এরকম ধরনের একটা স্টেটমেন্ট করেছিল 2-1 দিন আগে। যখন এই ধরনের স্টেটমেন্ট এই ঘটনার এগেনস্টে করে, তখন আমি বলবো এই ব্যাপারটার যে কি এফেক্ট আছে সে ম্যাচিউরিটিটা বোঝার মতো জায়গায় এখনো পাকিস্তান গভর্নেন্স নেই। এবং এটা এমন একটা পর্যায়ে পাকিস্তানকে নিয়ে যাবে যেখানে শুধু পাকিস্তান বা পাকিস্তানের সাধারণ মানুষ বিপদে পড়বে তা নয়, পাকিস্তানের ভবিষ্যৎ এমন একটা জায়গায় যাবে which is much much more devastating than a nuclear attack. বেশ, আমি এইখান থেকেই আবারও আপনার কাছে আসবো আলোচনায় পরে। আমি একটু সরাসরি দীপ্তিমানদার কাছে যাওয়ার চেষ্টা করব, দীপ্তাংশুদার কাছে যাওয়ার চেষ্টা করব, কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশুদা, আমি যেটা বোঝার চেষ্টা করছি, যেটা এক্ষুনি সুভাষিস দাও বললেন বা যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমেও আসছে, যে ভাতে মারার চেষ্টা একেবারে সরাসরি পাকিস্তানকে এই সিন্ধু চুক্তি স্থগিত করে দেওয়া। কিন্তু আমার একটা জায়গায় প্রশ্ন, যে ইতিমধ্যেই ঝিলম নদীতে তার জল ছেড়ে দেওয়া হয়েছে। আমরা সেই ছবি এই মুহূর্তে স্ক্রিনে দেখতেও পাচ্ছি, দীপ্তাংশুদা আপনিও দেখতে পাবেন, যে জল ছেড়ে দেওয়া হয়েছে তার জেরে ইতিমধ্যে পিওকের মুজাফফরবাদে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তার কারণ যে তারা অভিযোগ করছে যে পাকিস্তান সরকারকে কোনো রকম ইন্টিমিশন না দিয়েই ভারত এই ঝিলম নদীর জল ছেড়েছে, যার ফলে ওই মুজাফফরবাদ ওই সন্নিহিত এলাকায় ব্যাপক প্রভাব পড়তে পারে, একটা প্লাবন হওয়ার আশঙ্কা তারা করছে। নদীর পার্শ্ববর্তী মানুষজনকে ইতিমধ্যেই সেখান থেকে সরে যাবার কথা বলেছে। আমার প্রশ্ন ঠিক সেইখান থেকে দীপ্তাংশুদা, যে একটা নদীর জল, সেটা তো একটা চৌবাচ্চার জল বা একটা খালের জল এমনটা তো নয়, একটা নদীর জলকে আটকানো এটা কতটা কঠিন সাধ্য বিষয় যখন এই ঝিলম নদীর জল ছাড়তে হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে ইন্দাসে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বা প্রবল বর্ষণের ফলে যে ব্যাপক পরিমাণ জলধারা লক্ষ্য করা গেছে, তাতে তখন ভারত সরকার এটাই বলেছিল যে ড্যাম রক্ষার স্বার্থে আমাদের জল ছাড়তে হচ্ছে, এবং অতিরিক্ত পরিমাণ জল পাকিস্তানের দিকে গেছে কেন বা দেওয়া হয়েছে কেন, তারা সরকারিভাবে এই তথ্যই জানিয়েছিল যে প্রচুর পরিমাণে জল এসেছিল, যেটা ড্যাম্পের ওপর চাপ সৃষ্টি করছিল, সেই চাপ যাতে ড্যামকে নষ্ট না করতে পারে তার জন্য জল ছেড়ে দেওয়া হয়েছে। এবার আমার ঠিক এইখান থেকেই প্রশ্ন, যেটা সুভাষিস দা বলছিলেন, যে এই সিদ্ধান্ত পাকিস্তানকে বেগ দেবে বা পাকিস্তানকে বিপাকে ফেলবে, কিন্তু সেইটা সম্পূর্ণ করতে গেলে অনেকগুলো প্যারামিটার কি আগে নির্দিষ্ট করা উচিত বলে আপনার মনে হয়?
দেখুন, যখনই দুটো দেশের সামরিক বাহিনী অফ অ্যালার্ট হয়ে গেছে, এইটার সঙ্গে কিন্তু ইন্ডাস ওয়াটার ট্রিটিটা একসঙ্গে নেবেন না। এই যে ঝেলামের এই যে বাঁধ খোলা হয়েছে এবং লোয়ার এন্টার পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এই পাক অধিকৃত কাশ্মীর, মুজাফরবাদ, আপনি ঠিক বলেছেন, এবং তার বিভিন্ন জায়গায় অনেকগুলো লঞ্চ প্যাড আছে। আপনার এই ক্যালকাটা নিউজ চ্যানেলেও আমরা এটা নিয়ে অনেক জিরো আওয়ারে আলোচনা করেছি। 41টা লঞ্চ প্যাড ভারত সরকার ইয়ারমার্ক করেছে, তার মধ্যে 28টা লঞ্চ প্যাডের মধ্যে আমরা ইতিমধ্যেই জানি প্রায় 150 থেকে 200 জঙ্গি ভারতবর্ষে ঢুকে আবার নাশকতা করবে, তার ছক এবং প্ল্যান অলরেডি আছে। সেই জায়গা থেকে যখন দুটো দেশেরই লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডারে কমপ্লিট নর্দার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ডে একটা অফ অ্যালার্ট চলছে, এই সময়ে এই ঘটনাগুলো যেমন এরিয়া ফ্লাড করে দেয়, এই পাক অধিকৃত কাশ্মীরে যত এরিয়া আছে এগুলো যত করবেন, আমরা যত করতে পারবো, তাতে সামরিক বাহিনীর যে ইজ অফ ক্রসিং ওভার, এই যে পাশে যতগুলো পোস্ট আছে তাদের পক্ষে এই পোস্টগুলোকে কাল রাত্রিরা দর্শকদের জানাই এগুলোকে সরিয়ে নিতে হয়েছে। এবং গতকাল এই লিপা ভ্যালি এবং পাক অধিকৃত কাশ্মীর, মুজাফফরবাদের এবং আবোতাবাদের আশেপাশে কমপ্লিট লাইন অফ কন্ট্রোল, এই 776 কিলোমিটার কিন্তু সারা রাত গুলি বর্ষণ হয়েছে। এবং গুলি বর্ষণ তো সিজ ফায়ার লঙ্ঘনের সময় স্মল আর্মস ফায়ার হয়, কিন্তু এই শনিবার রাত থেকে যেটা হয়েছে মোটর ফায়ারিং হয়েছে এবং শেলিং হয়েছে। এই শাকসাব ভ্যালি, এদিকে লিপা ভ্যালি এবং নীলাম ভ্যালি, এই দুটো রাত্রিরে বহু বাংকার, পাকিস্তানি বাংকার কিন্তু গুড়িয়ে ভেঙে দেওয়া হয়েছে। এবং এই যে ফ্লাড হচ্ছে তার জন্য ওদের যে পোস্ট গুলো আছে তাকে আরো লাইন অফ কন্ট্রোলের দিকে পেছনে করতে হচ্ছে। এটার সঙ্গে কিন্তু ইন্ডাস ওয়াটার ট্রিটি কোনো লিক ধরবেন না। যখন কোনো অফ অ্যালার্ট হয়, এটা দেখবেন পাঞ্জাবেও আমাদের লাইন অফ ইন্টারন্যাশনাল বর্ডারের দুদিকে আমাদের কিন্তু জলের এমন ব্যবস্থা করা আছে, এই ড্যামগুলোর মাধ্যম দিয়ে ইন্টারনেটওয়ার্ক অফ ইরিগেশন ক্যানেলস বলা হয়। এটা কিন্তু আমরা যদি ইন্টারন্যাশনাল বর্ডার আমরা দেখি সুরক্ষিত নয়, তখন কিন্তু আমরা জল ছেড়ে দিই। এই জল ছেড়ে দিলে কি হবে, এইগুলো দিয়ে ঢোকে হচ্ছে এই এগ্রিকালচার ল্যান্ড গুলো দিয়ে আর্মার্ড ব্রিগেড। তো যখন ট্যাঙ্ক মুভ করবে আর এই দলদলা হয়ে যাবে সমস্ত জমি, সেই নেটওয়ার্ক এবং ইরিগেশনাল ক্যানেল আমাদের এরকম ভাবেই বানানো, আর পাঞ্জাবে বিশেষ করে সেই জায়গা থেকে কিন্তু আমার ব্রিগেড ক্রস করতে পারে না। সো দিস আর অল ট্যাকটিক্যাল থিং উইচ ইন্ডিয়া ইজ অ্যাপ্লাইং। এটা হবে যত আমাদের দুটো সামরিক বাহিনীর অ্যালার্টনেস এবং ক্যালিব্রেটেড, এটা হচ্ছে একদম লোয়ার এসকালেশন ক্যালিব্রেট, এবং আস্তে আস্তে দেখবেন প্রথম দিন একটা খুব কম জায়গা গোলাবাড়ি চলেছিল, এটা আস্তে আস্তে নিলাম, এটা আস্তে আস্তে পুরো লাইন অফ কন্ট্রোল 776 কিলোমিটার এটা ছড়িয়ে যাবে। এইটা যখন হবে তখন এই অ্যাকশন গুলো কিন্তু আমরা দেখতে পাবো। এরপর আপনি হয়তো কয়েকদিন পর অথবা কালকের মধ্যে, পরশুর মধ্যে আমরা দেখতে পাবো যে লঞ্চ প্যাড গুলো আছে এর মধ্যে অ্যাটাক হচ্ছে, ডাইরেক্ট মিসাইল অ্যাটাক হতে পারে, অথবা রাত্রিরে কোনো স্ট্রাইক করে কমপ্লিট 28টা এই লঞ্চ প্যাড যেখানে 150 থেকে 200 জন আছে, আপাতত ওরা কিন্তু কিছু লোক সরিয়ে নিয়েছে, এই লঞ্চ প্যাড গুলোকে আমরা ভেঙে দিতে পারি। তবে রাতারাতি তো কোনো জিনিসই পাকিস্তান করতে পারবে না, ওদের থাকতে হবে। তো এই জায়গাগুলো রাতারাতি সরতে পারবে না, বাট ইন্ডিয়া উইল স্ট্রাইক ব্যাক হার্ড। একেবারেই। আমি আবারও আসবো দীপ্তাংশুদা আপনার কাছে। আমি একটু রাজাদার কাছে যাব। রাজাদা, আমি আপনাকে একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করব। 2019 30শে মার্চ ORF, যাকে বলা হচ্ছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, তাতে একটি কলাম লিখেছিলেন, অথর ছিলেন ইফতিকার এ ধরাবু। আমি সেই পেজটাকে একটু অনস্ক্রিন আনার চেষ্টা করব। সেইখানে তিনি ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে লিখছেন 2019 30শে মার্চ। তিনি অথর ইফতিকার ধরাবু তিনি লিখছেন, তিনি যে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছেন সেখানে তিনি বলছেন যে জলাধার এবং ডাইভারশন, মানে এইটাকে যদি আমাকে স্টোরেজ করতে হয় তাহলে কিভাবে আদৌ সম্ভব, বা সম্ভব হলে সেটা কিভাবে সম্ভব, তার একটা বিস্তারিত তথ্য তিনি দেওয়ার চেষ্টা করেছেন। সেখানে তিনি পরিষ্কার বলছেন যে
117 BCM জলের আয়তন প্রতি বছর প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত করার জন্য যথেষ্ট, যা প্রায় 1 মিটার উচ্চতায় পৌঁছয়। এই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে এর আয়তন 1 বছরে সমগ্র কাশ্মীর উপত্যকাকে 7 মিটার উচ্চতায় প্লাবিত করবে। বিষয়টি এখানে যদি আমরা বাঁধকে আটকে দিই, অর্থাৎ সিন্ধুর জলকে আটকে দিই, তাহলে উনি বলতে চাইছেন তাহলে সেই জল আমাদেরকে প্লাবিত করতে পারে, এই আশঙ্কা তিনি প্রকাশ করছেন। আমার প্রশ্নটা হচ্ছে এইখানে যে যেভাবে বলা হচ্ছে যে 1 ফোঁটা জল পাকিস্তানকে দেওয়া হবে না, এই 1 ফোঁটা জল পাকিস্তানকে না দেওয়ার জন্য যে সিচুয়েশন এই মুহূর্তে আছে, সেই সিচুয়েশন থেকেই কি আমরা এটাকে মানে পরিলক্ষিত করতে পারবো, নাকি তার জন্য আমাদের আরও কিছু ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে? হ্যাঁ, দেখুন, এটাই সঠিক প্রশ্ন। যে চুক্তি আমাদের সঙ্গে হয়েছিল 1960 সালে, তখন যারা চুক্তি করেছিলেন তখন তারা বুঝতে পারেনি সিন্ধু নদীর অত জল আমরা কি করব, এবং যদিও 80% পাকিস্তানকে দেওয়ার কথা ছিল, ইন প্র্যাকটিস আমরা 90%ও দিতাম, কেননা আমাদের ব্যবস্থা ছিল না জলটাকে আটকে অন্য কোনো জায়গায় রাখার, সেটা ব্যবস্থা আমাদের ছিল না, 1 নম্বর। এখন যে সিন্ধু শক্তির সঙ্গে যে চুক্তিটা হয়েছে আমাদের ছিল এতদিন ধরে, সেখানে কিন্তু 2 দেশের রিভার কমিশনার আছে, তারা পর্যবেক্ষণ করবে কি হচ্ছে না হচ্ছে, কে কোথাও বাদ দিচ্ছে, সমস্ত আমরা যেহেতু আপার স্ট্রিমে আছি, আমাদের সমস্ত খবর সেটা আমাদের শেয়ার করতে হতো। আমাদের হাইড্রোলজিক্যাল ডেটা বা বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদেরকে ওদের সঙ্গে দিতে হতো। তার ফলে স্বাভাবিকভাবে এই চুক্তি থাকাকালীন আমরা এই সব এলাকাতে তেমনভাবে বাঁধ নির্মাণ করতে পারিনি, খাল কাটতে পারিনি, এগুলো কিন্তু সত্যি ঘটনা। যদি কেউ বলে থাকে যে আমরা সেই জলটাকে ধরে রাখতে পারবো না, খুব একটা মিথ্যে কথা হয়তো বলেনি। তবে হ্যাঁ, লুকিয়ে চড়িয়ে দূরে আমরা অনেক কিছু করে ফেলেছি, যেটা হয়তো যারা রিভার কমিশনাররা এসেছিলেন তারা হয়তো খেয়াল করতে পারে। এখন এই যে ইন্দাস যে আমাদের চুক্তিটাকে আমরা সরে আসছি, এটা একটা আমাদেরকে সুযোগ দেবে যে সমস্ত দূরে খাল কর্মগুলো কেটেছি সেগুলোকে এখন তো আমাদের কোনো ডেটা দিতে হবে না, কোনো তথ্য আমাদের দিতে হবে না, বন্যার তথ্য দিতে হবে, কোনো কিছু আমাদের দিতে হবে না। এবং রিভার কমিশনার যারা আছেন 2 দেশে, তাদেরও আমরা ঢুকতে দেবো সোজা কথা। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু যতটা পারা যায় খাল ফাল কেটে নেওয়া, বাঁধ তৈরি করে যেগুলো দূরে হয়তো করা আছে সেগুলোকে যোগ করা, এগুলো আমরা করব। এবং সেখানে কতটা আমরা ধরতে পারবো এই মুহূর্তে যতক্ষণ না পূর্ণাঙ্গ তথ্য আসছে, স্পেকুলেশন আমি যেতে চাই না, তবে এটা ধরার চেষ্টা হবে। না, আমি এখানে ইন্টারাপ্ট করছি রাজাদা, সামনে কিন্তু বর্ষা আসছে, আমাদের সেটাও কি মাথায় রাখতে হবে না? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, এই যে মুজফ্ফরবাদে যে বন্যাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, বিশালভাবে ঝিলাম নদীর জল সেখানে যাচ্ছে, আমাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে বা ওই চুক্তিটা আমরা যদি রদ না করতাম, হয়তো আমাদের তথ্য দেওয়ার সুযোগ ছিল, আমরা দিইনি। এক ধাক্কাতেই পাকিস্তান বুঝতে পারলো যে ইন্দাস ভ্যালি থেকে ইন্ডিয়া চুক্তি থেকে ভারত সরে আসার ফলে তাদের কি ক্ষতি হতে পারে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, 2-3টা যারা বলেছেন আমি শুনেছি, খুব ভালো বলেছে সবাই, আমি 2-3টা পয়েন্ট খালি অ্যাড করবো। সেটা হচ্ছে যে 1 নম্বর, যে আমাদের এতদিনের 60 সালের চুক্তি আমরা একবারও ভাঙিনি। নানান সময় পাকিস্তান ঝামেলা করেছে, অনেকবার যুদ্ধ হয়েছে, কেননা আমরা মনে করি পাকিস্তানের সাধারণ মানুষ আমাদের শত্রু নয়, এটা আমাদের পরিষ্কার। যদি সেখানে এগ্রিকালচার না হয়, ইন্ডাস বেসিনের জল থেকেই তো এদের এগ্রিকালচার আসে, এমনকি পানীয় জল সেটাও আসে, এবং বিদ্যুৎ তৈরি হওয়া অন্যগুলোর দিকে আমি আর যাচ্ছি না। তো সাধারণ মানুষ সেখানে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং পাকিস্তানের মানুষ যেটা গম আটা খায়, রুটি খায়, সেটা তো গম থেকে আসে, গমে যথেষ্ট জল লাগে। এখন জল যদি না পায়, গম উৎপাদন সেভাবে না তৈরি হয়, গম যদি বিদেশ থেকে আমদানি করতে হয়, অর্থনীতি যা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, একেবারে বিপদে পড়ার জায়গায় রয়েছে। এমনিতেই চা আনতে হয় বিদেশ থেকে, 1 কাপ চা আগে যেখানে ছিল সেখান থেকে অনেক গুণ বেড়ে গেছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের অর্থনীতিতে একটা বড়ভাবে যে মুদ্রাস্ফীতির চাপ আসবে, একটা ধাক্কা লাগতে চলেছে।